এত দূর পর্যন্ত এসে খালি হাতে ফিরে যেতে হবে সে কথা তো আমি কখনো ভাবতেই পারিনি নীলু। এতটা দূর সেই কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এসে তারপর এভাবে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আপনি এত চিন্তা করছেন কেন? আর এখনো তো গোটা ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যায়নি। তাছাড়া আমরা এখানে এসেছি মাত্র 3 দিন হয়েছে, আর এই 3 দিনের মধ্যে কিন্তু আমরা অন্তত 2বার ঘড়িটাকে দেখতে পেয়েছি। অর্থাৎ যা হয়েছে আমাদের এখানে থাকার এই 3 দিনের মধ্যেই হয়েছে। বিশেষ করে নীলুদা কিছু একটা বলতে গিয়েও বলল না। পরি জেঠু অনেকক্ষণ ধরেই বিছানার এক পাশে চুপ করে বসে নড়াচড়া করছিল। তার মুখটা কেমন যেন হয়ে গেছে। আর হবে নাই বা কেন? আমরা প্রথম যখন এখানে এলাম তখন পরি জেঠুই তো সবচেয়ে বেশি খুশি হয়েছিল। নীলুদাও মনে মনে যে বেশ একটা উত্তেজনা বোধ করছিল সেটা আমি বুঝতে পারছিলাম। আমি তো আর এখন ছোট নই, কলেজে পড়ি, সবকিছুই আমি বুঝতে পারি। এই যে আমাদের কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত গাড়িতে করে আসা, সেটা আমরা এর আগে মাত্র কয়েকবার করেছি। যদিও আমরা যেখানে এসেছি সেই জায়গাটা একটু ভেতরের দিকে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি কিংবা আরও যা দেখার জায়গা আছে সেখান থেকে একটু ভেতর দিকেই বলা যায়। কাছাকাছি ট্যুরিস্ট স্পট তেমন কিছুই নেই। কথা হয়েছে এখানে কাজ সেরে তারপর ফেরার সময় আমরা হাজারদুয়ারিটা দেখে যাব। তার কাছাকাছি নাকি আরও কয়েকটা দেখার জায়গা আছে। একটা মিউজিয়াম পর্যন্ত আছে নীলুদা বলেছিল। কিন্তু যে কাজে আসা সেটাই কেমন যেন এলোমেলো হয়ে গেল। তাহলে প্রথম থেকেই বলি, কলকাতার সেই মেডেলের ব্যাপারটা মনে আছে তো? সেই যে মেডেল যেটার জন্য নীলুদাকে উঠে পড়ে লাগতে হয়েছিল। তারপর নীলুদার বন্ধু সবুজ অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী আর নীলুদা মিলে সমস্ত ব্যাপারটা সমাধান করল। সেখান থেকেই ঠিক হলো আমরা মুর্শিদাবাদে আসব। 2 দিন পরে একদিন সকালে গাড়ি নিয়ে পরি জেঠু আমাদের বাড়িতে এসে উপস্থিত। আগের দিন রাতেই নীলুদা আমায় বলেছিল, কাল খুব সকাল সকাল উঠে পড়তে হবে। যতটা তাড়াতাড়ি পারিস উঠে পড়বি, বুঝলি? সকাল সকাল বেরিয়ে পড়তে পারলে মোটামুটি পথটা 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। মুর্শিদাবাদে এত অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়? পৌঁছানো যায় রে, ঠিকঠাক রাস্তা জানলে পৌঁছানো যায়। রাস্তায় কোনো জ্যাম না হলে আমরা 5 ঘন্টার আগেই পৌঁছে যাব, ন্যাশনাল হাইওয়ে ধরে এগোতে পারলেই। কিন্তু ন্যাশনাল হাইওয়ে 12 আর 19 মিলিয়ে ঘুরপথে যেতে হলে 6 ঘন্টার বেশি সময় লেগে যাবে। এটার প্রয়োজন নেই। বেশ খানিকটা প্রকৃতি দেখার সুযোগও আছে, তবে ঘোরার জন্য তো আর আমরা যাচ্ছি না, তাই 12 ধরেই যাওয়া যাবে। মনে কর 5 ঘন্টার পথ, সেটা হয়তো 6 ঘন্টা ধরে রাখতেই হবে। অর্থাৎ সকালে 10টার মধ্যে যদি আমরা বেরিয়ে পড়তে পারি তাহলে 6টার মধ্যে পৌঁছে যেতে পারবো। অচেনা জায়গা, তাই একটু তাড়াতাড়ি যাওয়ারই প্রয়োজন রয়েছে। তাই আমরা চেষ্টা করব 8টার মধ্যে বেরিয়ে পড়তে, যাতে বিকেল থাকতে থাকতেই ওখানে গিয়ে পৌঁছানো যায়। সেই মতো পরি জেঠু অর্থাৎ পরীক্ষিত বন্দ্যোপাধ্যায়, যিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তিনি তার ড্রাইভারকে নিয়ে আমাদের বাড়িতে এসে ঢুকেছিলেন পাক্কা 9টা বাজতে 30 মিনিট আগে। তারপর আমরা তৈরি হয়ে বাক্স নিয়ে যখন গাড়িতে উঠে বসলাম তখন প্রায় 9টা বাজে। গাড়িতে উঠে পেছনে পরি জেঠুর সাথে আমি, সামনের দিকে ড্রাইভারের পাশে নীলুদা। এর আগেও এই পথে মুর্শিদাবাদ গিয়েছে, তাই পথ আর বলতে তার অসুবিধা হবে না। এখনকার সময় অনেকেই পথের জন্য মোবাইলে গুগল ম্যাপ কিংবা অন্য ম্যাপ ব্যবহার করে থাকে, তবে নীলুদার ভরসা কিন্তু সেই রোড গাড়ি। কতবার বলেছি এই সমস্ত সুবিধাগুলো ব্যবহার করার জন্য, কিন্তু নীলুদা শুনে আমায় বলে, তোদের এই ফোন এসে সমস্ত কিছুরই ক্ষতি করেছে। প্রথম ক্ষতি করেছে তোদের মস্তিষ্কের। কেউ আর কিছুই ভাবতে চায় না, মুখস্থ করেও রাখতে চায় না। সমস্ত কিছু গুগলে সার্চ করলেই পাওয়া যায়। আসলে এই ফোনগুলো যেমন এখন উন্নত হয়েছে, মানুষও তত বুদ্ধিহীন হতে শুরু করেছে। কেউ এখন আর কিছুই মনে রাখে না। গুগল ম্যাপ খুললেই নাকি সব জায়গা পাওয়া যায়। তাহলে গাইডরাই বা কী করতে আছে বলতো? নীলুদার সঙ্গে তর্ক করার কোনো উপায় আমার নেই। মাঝে মাঝে মনে হয় নীলুদা মিথ্যে কথা বলে না, সত্যি কথাই বলে, কিন্তু মোবাইলের ব্যবহার আর মোবাইলের নেটওয়ার্কের উন্নতির প্রভাবটা আমরা অস্বীকার করব কি করে?
সবাই তো আর নীলুদার মতো নয়। আমাদের গাড়িটা প্রায় ঘন্টাখানেক এক টানা চলল। তারপরে একপাশে একটা চায়ের দোকান দেখে গাড়ি থামানো হলো। এটা কিন্তু বেশ ভালো নীলু, দুই পথের মাঝে ঘন্টাখানেক পরপর দাঁড়িয়ে একবার করে চা খাওয়া যাবে। কোথাকার চা ঠিক কেমন চা সেটাও বোঝা যাবে। আমরা বেশ খানিকটা চলে এসেছি। হাইওয়ে হলেও আশেপাশে খুব বেশি যানজট নেই। কলকাতা থেকে বেরিয়ে পড়ার পর হাইওয়েতে যানজট খুব একটা থাকে না। হাইওয়ের দিকে যানজট হয় যত রাতের বেলায়। বড় বড় লরি, ডাম্পার এবং তেলের ট্যাঙ্কারগুলো যাতায়াত করে বলেই। চায়ের দোকানে 4 কাপ চায়ের অর্ডার দেওয়া হয়েছিল। ড্রাইভার তার চা নিয়ে একপাশে সরে গেছে। পরি জেঠু ততক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, নীলু, সূর্য ঘড়িটা একটু ভালো করে পরীক্ষা করে নেবে, বুঝলে? সত্যি বলতে আসলে তার জন্যই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো, এই সম্পর্কে আমার উৎসাহ যতটা আছে জ্ঞান ততটা নেই। ঘড়িটা নাকি আজ থেকে প্রায় 500 বছর কিংবা তার আগের পুরনো। যদিও ঘড়িটার পেছনের দিকটা রিপেয়ার করার জন্য কিছু নতুন যন্ত্র লাগানো হয়েছে, তবুও সূর্য ঘড়ি বলে কথা। হ্যাঁ, কিন্তু এই ঘড়িটা একটু অন্যরকম। এখন আর কিছু বলছি না, ওখানে গিয়ে তারপর না হয় সমস্ত কিছু দেখা যাবে। এই চাটা কিন্তু খুব একটা ভালো নয়, তাই না? এদিকের বেশিরভাগ দোকানে চা এমনই হয়। তাই স্বাদের জন্য এখানকার লোকেরা চা খায় না, চায়ের জন্যই চা খায়। যদিও আমরা এখানে 4টে দোকানের চা খাই, তার মধ্যে দেখবেন একটা দোকানের চাই ভালো হবে। এরপর প্রায় ঘন্টা দুয়েক পরে এক জায়গায় থেমে দুপুরের খাবার খাওয়া হলো। আমরা 9টায় বেরিয়েছিলাম এখানে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গেল। একটা ছোটোখাটো হোটেলে ঢুকে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। ডাল, মাছ আর সবশেষে চাটনি পর্যন্ত খেলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে নীলুদা পাশের দোকান থেকে একটা সিগারেট কিনে হোটেলের পেছন দিকে গিয়ে ধরালো। আমি দেখেছি নীলুদা কখনোই পরি জেঠুর সামনে সিগারেট খায় না, অথচ পরি জেঠু নিজেও জানেন নীলুদা সিগারেট খায়, তাই এই সময়টা কাছাকাছি যায় না। নীলুদা সিগারেট শেষ করে গাড়িতে এসে বসতেই আবার রওনা দিলাম আমরা। প্রায় একটু পরেই আমরা পৌঁছে গেলাম যেখানে যাওয়ার কথা ছিল। এর মাঝে পরি জেঠু একবার মোবাইলে যে ভদ্রলোকের বাড়িতে আমরা যাচ্ছি তার সঙ্গে কথা বলে নিলেন। তারপর ওদের একজন আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় রাস্তার একপাশে থাকবে বলে কথা হলো। বড় রাস্তার পাশ থেকে যাকে তোলা হলো তার নাম অমৃত রায়। উনি জেঠুর সঙ্গে যার কথা হয়েছে তার ভাই। তিনি গাড়িতে উঠেই পরি জেঠুর পাশে বসলেন। এই কথা ও কথা বলতে বলতে ভেতরের দিকে পথ দেখিয়ে আমাদের গাড়িটা এসে থামলো একটা দোতলা বাড়ির কাছে। গাড়ি থেকে নেমেই বুঝতে পারলাম বাড়িটা বেশ পুরনো। দোতলা হলেও তার ঘরগুলো বেশ লম্বা লম্বা। পুরনো দিনের ঘরের সিলিং বেশ উঁচু হতো বলেই বোধহয় এমনটা। বাড়ির সামনে একটা কালো রঙের লোহার গেট রয়েছে, সদ্য রং করা হয়েছে। এই রং করা গেটের একপাশে দাঁড়িয়ে অমৃত রায় একটা ছোট্ট গেট খুলে দিলেন। বড় গেটটা সচরাচর খোলা হয় না। সেখান থেকেই আমরা ভেতরে ঢুকতেই তিনি বললেন, কিছু মনে করবেন না, আসলে বড় গেটটা সদ্য রং করা হয়েছে, আর সেই রং এখনও ভালোভাবে শুকিয়ে আসেনি। ছোট গেটটায় দিয়েই আমরা যাতায়াত করি। এটা গাড়ি বা অন্য কিছুর জন্য খোলা হয়। গাড়িটা আপনারা সামনের দিকে রাখতে পারেন, বাড়ির পেছনের জায়গাটা আমাদেরই। ড্রাইভার গাড়ি নিয়ে বাড়ির পেছন দিকে চলে গেল। আমরা ভদ্রলোকের সাথে এগিয়ে গেলাম সামনের দিকে। ছোট গেট দিয়ে ঢুকতেই বাঁ দিকে 4-5 ধাপ সিঁড়ি চোখে পড়ল। সেখান থেকে বেশ বড় মতো একটা দরজা। তারপর এখান থেকে উঠে গেলেই ভেতরের সিঁড়ি। সিঁড়িটা অনেক পরে দেখেছিলাম। আমরা ভেতরে ঢুকলাম। ড্রাইভার গাড়িতেই থাকবে। অবস্থা বুঝে তারপর ড্রাইভারকে ব্যবস্থা করে দেওয়া হবে, আর তেমন হলে ড্রাইভার আমাদের সঙ্গে একদিন থাকবে। তখন বুঝতে পারলাম না
এই থাকার কথাটা কেন আমাদের বলেছিল। পরে এই নিয়ে নীলুদা বলেছিল, আসলে এই বাড়িটার সঙ্গে একটা মুর্শিদাবাদের ইতিহাস জড়িয়ে আছে, আর তাই এই বাড়িতে দেখার মতো অনেক কিছুই আছে। শুধু তাই নয়, এর আশেপাশে দর্শনীয় স্থান না থাকলেও এখান থেকে আমরা হাজারদুয়ারিটা দেখে আসতেই পারি। আমরা ভেতরে এসে ঢুকতে একজন কাজের লোক মতো কেউ এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালো। নিচে বসার ঘরে আমরা গিয়ে বসতেই অমৃতবাবু বললেন, একটু অপেক্ষা করুন, আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। আসলে দাদা উপরে ঘরে আছে। ভদ্রলোক চলে যাওয়ার পরেই সেই কাজের লোক আমাদের চা দিয়ে গেল। তাকে উদ্দেশ্য করে নীলুদা প্রশ্ন করল, আচ্ছা, এখানে কাছাকাছি থাকার কোনো হোটেলের ব্যবস্থা আছে? মানে এখানে যদি আমরা দুদিন থাকতে চাই, সেই জন্যই আর কি। আরে হোটেলের ব্যবস্থা কেন করতে হবে হে? আমি ওই অজয়বাবুর সঙ্গে কথা বলে নিয়েছি তো। তিনি জানিয়েছেন এই বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে। 2 দিনেরই তো ব্যাপার। প্রথম দিন সমস্ত কথাবার্তা বলে নিয়ে, দ্বিতীয় দিন হাজারদুয়ারি আর ওই আশেপাশে গাড়িতে করে ঘুরে নিয়ে, তৃতীয় দিনে এখান থেকে চলে যাব। আরে আমরা না হয় এখানে থাকলাম, কিন্তু ড্রাইভার তো আর গাড়িতে থাকবে না। তার জন্য তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। তাকে বরং কাছাকাছি কোনো হোটেলে পাঠিয়ে দিলাম, আর 2 দিন সে সেখানেই থাকবে। এটা তুমি ঠিক বলেছ নীলু। এই ড্রাইভারের কথাটা আমি ভেবে দেখিনি। আচ্ছা, দেখা যাক, আগে অজয়বাবু তো আসুক। এরপর অজয়বাবু, অর্থাৎ যার কাছে আমরা এসেছি, তিনি এসে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই দেখতে পেলাম চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে পুরনো দিনের মতো ধুতি আর পাঞ্জাবি। নীলুদা আমাকে এক নজরে মানুষের মধ্যে কি কি দেখতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছে। প্রথমত চোখ, তারপর তার পোশাক কিংবা পায়ের একটা ভাব যে কোনো মানুষের সমস্ত বৈশিষ্ট্য বুঝিয়ে দেয়। অবাক হয়ে দেখতে পেলাম ভদ্রলোক এই বসার ঘরের মধ্যেও জুতো পরে আছে। আমরা ঘরে ঢোকার সময় বাইরের একপাশে জুতো খুলে রেখে এসেছি। যদিও এটা ঘরে পরার জুতো, তবুও কেমন যেন মনটা খচখচ করল। ভদ্রলোকের শৌখিন স্বভাব, তাছাড়া তার চুলের বাহার এবং গা থেকে ভেসে আসা একটা হালকা সেন্টের গন্ধ তার পরিচয় দেয়। আপনাদের বড় কষ্ট হলো। আমি যদি পারতাম তাহলে নিজেই কলকাতায় যেতাম, কিন্তু বুঝতেই তো পারছেন এখানে আমাদের ব্যবসা, তারপরে বাকি সমস্ত কিছু ছেড়ে। আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না। বিকেল তো প্রায় হয়ে এসেছে, আজ আর কোথাও যাওয়ার দরকার নেই। আজ এখানেই বিশ্রাম করুন, কথাবার্তা বলি। রাতটা কাটিয়ে নিয়ে কাল সকালে না হয় একবার ওই ঘড়িটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আপনারা 2 দিন আছেন তো এখানে? 2 দিন তো আছি, তবে তৃতীয় দিন আমরা থাকতে পারবো না। আমাদের বেরিয়ে পড়তেই হবে। আসলে কলকাতাতে আমার একটা কাজ রয়েছে। তাছাড়া এই সঙ্গে করে যাকে নিয়ে এসেছি তিনিও ব্যস্ত মানুষ। কলকাতার স্বনামধন্য প্রাইভেট গোয়েন্দা নীলদল চক্রবর্তীর নাম শুনেছেন নিশ্চয়ই। ইনিই হচ্ছেন সেই চক্রবর্তী। এই কথায় অজয়বাবু একটু অবাক হয়ে নীলুদার দিকে তাকালেন। যেন মনে হলো তার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গিয়ে আবার উঠে এলো। তিনি নমস্কার করে বললেন, ও আচ্ছা আচ্ছা, আপনি সেই স্বনামধন্য গোয়েন্দা। পরীক্ষিত বাবুর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখনই তিনি আপনার কথা বলেছিলেন। তবে আপনি যে সত্যি সত্যিই আসবেন সেটা ভাবতেও পারিনি। আরে এই বুঝি আপনার সেই খুদে গোয়েন্দা সজল? আমাকে খুদে বললে এখন আমার আর বেশি রাগ হয় না, তবে আগে হতো। নীলুদা সামান্য হাসল, তারপর বলল, সজল এখন আর খুঁদে নেই। যখন আমি এই কাজ শুরু করেছিলাম তখন ছিল, তবে এখন কিন্তু সে কলেজে পড়ে, অর্থাৎ তাকে যুবকের মধ্যেই ধরা যায়। আপনার বাড়িটাও বেশ পুরনো বলেই মনে হলো, যদিও এখানে ওখানে রিপেয়ারিংয়ের কাজ হয়েছে। আচ্ছা, এই বাড়িটার বয়স কত হবে? এইভাবে ঘরে বসে বাড়ির কথা নাই বা বললাম। আপনাদের চা খাওয়া হয়েছে তো? আসুন, আপনাদের বাড়ির চারপাশটা বরং একটু ঘুরে দেখাই, তারপর কাল না হয় বাকি জিনিসগুলো দেখবেন। আপনি বলেছিলেন ওই যে আপনাদের... পরিজেঠু যেন কিছু একটা বলছিল অজয়বাবুকে,
কিন্তু আবার ঘরের থেকে বাইরে বেরিয়েই হঠাৎ করে নীলুদা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর সোজা সিঁড়ির দিকে তাকালো। আমিও তাকালাম। মনে হলো সিঁড়ির একদম শেষের দিকে, যেখানে সিঁড়িটা বাঁক নিয়েছে, সেখানে কে যেন উপরের দিকে চলে গেল। নীলুদা একবার আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম, কিন্তু কেউই মুখে কিচ্ছু বললাম না। ভদ্রলোক আমাদের নিয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলেন। এইটাই সেই বিখ্যাত ঘড়ি যার কথা আপনি আমায় বলেছিলেন আজ থেকে 500 বছর আগের। আমরা দোতলার ঘরের একদম শেষের দিকে একটা ঘরের মধ্যে বসে রয়েছি। 3টে পাশাপাশি চেয়ার। ভদ্রলোক টেবিলের সামনে একটা ঘড়ি এনে রাখলেন। অদ্ভুত একটা ঘড়ি। গঠনটা ঠিক যেন একটা ছোট গোল ফুটবল খেলার মাঠের মতো, আর তার চারপাশে কাঁটার জায়গার বদলে অদ্ভুত রঙের পুঁথি কিংবা ওই পাথর জাতীয় কিছু দিয়ে মনে হলো সংখ্যার জায়গায় রাখা হয়েছে। তাছাড়া ঘড়ির একদম মাঝামাঝির দিকে একটা লম্বা উঁচু হয়ে থাকা দণ্ড। তবে সবচেয়ে আশ্চর্য হলো ঘড়িটার উপরের দিকে একটা কাঁচের গ্লোব মতো রয়েছে। সেই গ্লোবের গায়ে একটা ছোট্ট ছিদ্র আছে। সেই ছিদ্রের গায়ে বসানো রয়েছে অনেকটা ছোট টুনি লাইটের চেয়ে সামান্য বড় একটা লাইট। ঘড়িটা ব্যাটারিতে চলে। বেশ কয়েকটা বড় বড় ব্যাটারি ঘড়িটাতে প্রয়োজন হয়। আবার ঘড়িটা চালালে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায় এবং তার আলোটা সরাসরি সেই দণ্ডর গায়ে গিয়ে পড়ায় চারপাশে অন্ধকারের মধ্যে একটা অল্প আলো সৃষ্টি হয়। সেই দণ্ডটি লম্বালম্বিভাবে সেট করে যে কোনো একটা সংখ্যায় গিয়ে থাকে, অর্থাৎ গ্লোবের ভেতরে একটা কৃত্রিম সূর্যের মতো তৈরি করা হয়েছে। অবাক হয়ে দেখলাম ঘড়িটা চালু করার সঙ্গে সঙ্গেই চারপাশটা যেন রাত হয়ে এসেছে। সেই গ্লোবের মধ্যে টুনি লাইটটা একদম শেষের দিকে গিয়ে থামল, আর তাতেই লম্বা দণ্ডের ছায়া গিয়ে পড়ল নিচের দিকে। তখন প্রায় 5 থেকে 6-এর মধ্যে সেই কাঁটাটা। সমস্যা হলো এই ঘড়ি কিন্তু রাতের দিকে চলবে না। বুঝতেই পারছেন কেন চলবে না। এই ঘড়ির মধ্যে এমন একটা বিশেষ যন্ত্র আছে যেটা আকাশে সূর্য কোথায় আছে তা নিরীক্ষণ করে। ঠিক সেই স্থানেই এটা লাইফটাকে নিয়ে যেতে পারে। আসলে ঘড়িটা আগে অন্যরকম ছিল। তখন এটার জন্য সূর্যের আলোর প্রয়োজন হতো না। তারপর একজন টেকনিশিয়ান এই ঘড়িটার সঙ্গে কাজ করে নিজের বুদ্ধি লাগিয়ে এমন একটা ঘড়ি তৈরি করেছে। এমন ঘড়ি অনেক বছর আগে পাওয়া যেত, আর এই ঘড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার নিচের প্লেটটা খুব বেশি পুরনো হলেও উপরের গ্লোব এবং বাকি সমস্ত কিছুই নতুন। আচ্ছা অজয়বাবু, এই ঘড়িটার জন্য আপনি ঠিক কত টাকা, মানে আসল ঘড়িটা বিক্রি করার ইচ্ছে আমার ছিল না, কিন্তু ব্যবসার কারণে আমায় এটা বিক্রি করতে হয়েছে। পরীক্ষিত বাবুর সঙ্গে আমার কথা হয়েছে ঘড়িটার ব্যাপারে 20,000 টাকার। তিনি সেই টাকায় রাজিও হয়েছেন। তিনি জিনিসটা একবার দেখতে চেয়েছিলেন। তা এবার আপনারা দেখে নিতে পারেন। তবে এই ঘড়ির আরও একটা বিশেষত্ব কিন্তু রয়েছে। সূর্য ঘড়িতে রাতের বেলা আপনি সময় দেখতে পারবেন না, কিন্তু এই ঘড়িতে এমনভাবে জিনিসটা তৈরি করা হয়েছে যে আপনি রাতের বেলাতেও ওই লাইটটার মাধ্যমেই বাকি সময়গুলো দেখতে পারবেন। অর্থাৎ সূর্যাস্তের পরেও এই ঘড়ি আপনাকে পরদিন ভোরবেলা পর্যন্ত সময় বলে দেবে। অদ্ভুত। পুরনোর সঙ্গে নতুনের একটা মেলবন্ধন খারাপ নয়, তবে ঘড়িটার অর্ধেকটা প্রাচীন এবং অর্ধেকটা নতুন। এর দাম খুব একটা বেশি বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, আমার আপত্তি নেই। আমি তো আপনাদেরকে একবার কিনবার আগে দেখাতে চেয়েছিলাম। তাছাড়া আমার অজয়বাবুকে তো অ্যাডভান্স করাই আছে। এরপর ঘড়িটা নিয়ে চলে গেলেই হলো। ঠিক আছে, আপনারা আজ আর কাল এখানে থাকুন, কোনো অসুবিধা হবে না। পরশুদিন আপনারা হাজারদুয়ারি দেখে সেখান থেকে একেবারে বেরিয়ে পড়বেন। সেটাই ভাবছিলাম, শুধু শুধু হাজারদুয়ারি দেখে আবার এখানে ফিরে আসার তো কোনো কারণই হয় না।
ড্রাইভারকেও শুধু শুধু আবার এখানে আসতে হবে। আচ্ছা, আপনারা ড্রাইভারের দিকটাও একটু দেখবেন, তার যেন কোনো অসুবিধা না হয়, কেমন? না না, কোনো অসুবিধা নেই। রামহরিকে বলাই আছে, তার সময় মতো খাবার এবং বাকি সমস্ত জিনিসটা দেখে নেবে সে। আপনারাও যেমন আমার অতিথি, ঠিক সেও আমার অতিথি। ড্রাইভার বলেছে তাকে আলাদা করে দেখব, এমন চিন্তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার স্ত্রী কিংবা আপনার ভাইয়ের স্ত্রী, এদের তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে। না না না, আমি কিংবা ভাই কেউই বিয়ে করিনি। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা বলতে পারেন একটা দুর্ঘটনা। আমার বিয়ের পরে আমার স্ত্রী দুর্ঘটনায় মারা যায়। আমার ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। কেন এসব হয়েছে তা বলতে পারবো না। তারপরে আমরা আর দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবিনি। দোতলাতেই আমরা থাকি। একতলায় কাজের লোক রামহরি আর রান্নার লোক মাধব থাকে। এভাবেই আমাদের ব্যবসাপত্র নিয়ে চলছে। প্রায় সারাটা দিনই আমাদের বাইরেই থাকতে হয়। নীলুদারা নিজেদের মধ্যে কথা বলে চলেছিল, এদিকে আমি ঘড়িটার দিকে তাকিয়ে আছি। খানিকক্ষণ পর সেই ঘর থেকে আমরা বেরিয়ে এলাম। দুপুরে খেতে বসেই বুঝতে পারলাম খাবারের বিশাল আয়োজন হয়েছে। প্রথমে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 3 রকমের ভাজা, তারপরে মাছ, মাংস, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, আরও কত কি। পরি জেঠু খাওয়া দাওয়া করে বেশ খুশি হলেন। আমাদের 3 জনের জন্য দোতলায় একটা ঘর বরাদ্দ হয়েছিল। অজয়বাবু 2টো ঘর দিতে চেয়েছিলেন, তবে নীলুদায় নিতে চায়নি। ঘরের বিছানাটা বেশ বড়, আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাছাড়া বাড়িটাও বেশ বড়। দিনের বেলা কোথাও ঘোরা হয়নি। সন্ধ্যার পর সবাই মিলে টুকটাক কথাবার্তা বলে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। সারাদিন ধরে শরীরের ওপর অনেক ধকল গিয়েছে। কাল সকাল সকাল আবার উঠতে হবে। অগত্যা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। বাড়িটা বেশ বড়। পরদিন আমরা সন্ধ্যের আগেই গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখে নিলাম। সবকিছুই ঠিকই ছিল, কিন্তু অসুবিধা হলো সন্ধ্যাবেলার দিকে। পরদিন সকালে আমরা ঘড়িটা নিয়ে এখান থেকে চলে যাব, তাই সন্ধ্যের দিকে আমরা আবার ওপরের ঘরে গিয়েছিলাম। অজয়বাবুর আরও কিছু সংগ্রহ রয়েছে, সেইগুলো দেখবার জন্য। তবে তিনি সেইগুলোর একটা একটা করে বিক্রি করতে চান। এই কারণেই বোধহয় সেগুলো আমাদের দেখাবেন বলে নিয়ে গিয়েছিলেন। ঘরে ঢুকে টেবিলের ওপরে যে বাক্সের মধ্যে সেই ঘড়িটা ছিল, সেই বাক্সটা কী কারণে যেন খুলেই অবাক হয়ে গেলেন তিনি। ঘড়িটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বাক্সের মধ্যে নাও হতে পারে, আপনি বোধহয় অন্য কোথাও রেখে দিয়েছিলেন হয়তো। আমার পরিষ্কার মনে আছে আমি এখানেই রেখেছিলাম নীলুবাবু। এখান থেকে অন্য কোথাও রাখার কথা তো নয়। কাল আপনারা বেরিয়ে যাবেন বাক্সসহ। আপনাদের ঘড়িটা দেব, যাতে আপনাদের নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। কিন্তু বন্ধ ঘরের ভেতর থেকে জিনিস চুরি যাবে কি করে? আর তাছাড়া আপনি তো নিজের হাতে ঘরে তালা দিয়েছিলেন কাল সন্ধেবেলায়। সন্ধেবেলা আপনারা এসেছিলেন, কিন্তু কখন সেটা বলেননি তো। সন্ধ্যাবেলায় তো কি মনে হলো একবার ঘড়িটা দেখে আসি, তাই অজয়বাবুকে বলে ঘড়িটা দেখতে এসেছিলাম। ঘড়িটা দেখে যাওয়ার পরে এই বাক্সতেই ছিল, ঘরে তালা দেওয়াও ছিল। ততক্ষণে অজয়বাবুর ডাকে নিচ থেকে বাড়ির কাজের লোক রামহরি ছুটে এলো। সমস্ত কথা শুনে সে তাড়াতাড়ি চলে গেল বাড়ির অন্য কোথাও ঘড়িটা খুঁজতে। অজয়বাবুর ভাই অমৃতবাবু ব্যবসার কাজে বাইরে গিয়েছেন। আমরা বাড়িতে রয়েছি বলেই হয়তো অজয়বাবু বাড়িতে আছেন। কাজের লোক, রান্নার লোক সকলেই ব্যাপারটা জেনে গেল এরই মধ্যে। অজয়বাবু বাড়ির 2জনকে বেশ ভালো করে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু তাদের মধ্যে কেউই ঘরে ঢোকেনি। তাহলে কি হতে পারে বলুন তো? এমন একটা ব্যাপার কি করেই বা হয়? তাছাড়া এই যে ঘড়িটা, এটা কিন্তু কেউই চুরি করে লুকিয়ে রাখতে পারবে না। সেটাই তো আমিও ভাবছি নীলুবাবু। তাছাড়া আজ সকালেই তো ভাই বেরিয়ে পড়ল। ভাইয়ের ফিরতে ফিরতে এখনো 2 দিন সময় লেগে যাবে। আচ্ছা, আরেকবার ভালো করে দেখুন তো, আপনার ভাই কোনোভাবে ভুল করে অন্য কোথাও রাখেনি তো? নীলুদার গলায়
স্পষ্ট সন্দেহের ছাপ। তাই শুনে অজয়বাবু বললেন, না 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 না, ওই ঘড়ির প্রতি ভাইয়ের তেমন কোনো আকর্ষণ নেই। এমনকি এই ঘরে যেগুলো আছে সে সম্পর্কে ভাই খুব একটা ভাবেও না। কিন্তু এই ঘড়িটা অন্ধকারের ভেতরে খেয়ে নিয়ে গেল কে? সর্বনাশ হয়ে গেল। আমাকে তো কালকের মধ্যে বাড়ি ফিরতেই হবে। ওদিকে অনেক কাজও পড়ে আছে আমার। কি করা যায় বলো তো নীলু? আচ্ছা, তুমি কি বলো এই বিষয়ে? আমার মতে চুরিটা কিন্তু বন্ধ ঘরের ভেতর থেকে হয়নি। নিশ্চয়ই কেউ তালা খুলে ঘরের ভেতরে ঢুকেছিল। আর এই ঘরটার চাবি কোথায় থাকে অজয়বাবু? চাবিটা আমার ঘরেই থাকে, আমার ঘরে আলমারির ওপর দিকে। আলমারির পাশে একটা চাবি ঝোলানোর জায়গা আছে, ঠিক সেখানে। অর্থাৎ যে কেউ আপনার ঘরে ঢুকলে সেখান থেকে চাবিটা তুলে নিয়ে আসতে পারবে এবং সেই চাবিটা এনে দরজাটা খুলতেও পারবে। কাল রাতের দিকে যদি কেউ ঘরের দরজা খুলে থাকে তাহলে... এতক্ষণ পর আমি বললাম, কিন্তু নীলুদা, এমনটাও তো হতে পারে যে ওই চাবিটার আরেকটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই চাবিটা দিয়েই ঘরের মধ্যে দরজা খোলা হয়েছে। না না, সেটা হবে না। কারণ এই তালাটা বেশ পুরনো, আর এই তালার একটাই মাত্র ডুপ্লিকেট চাবি ছিল, সেটা অনেক বছর আগেই হারিয়ে গেছে। তাহলে এবার কি হবে? পরীক্ষিত বাবু, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন নীলুবাবু? নীলুদা আর কিছু বলল না, চুপ করে ঘরের চারপাশে দেখতে লাগলো। তারপর চিন্তিত মুখে একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা অজয়বাবু, আপনার ঘরে এত কিছু রয়েছে, সমস্ত কিছু থাকতে আপনি আপনার ঘড়িটাই বা কেন বিক্রি করতে চাইলেন? না মানে তেমন কিছু তো নয়, ওটা আসলে বেশ পুরনো বলে ভালো দাম পাবো এটাই ভেবেছিলাম। তাছাড়া আমার সঙ্গে পরীক্ষিত বাবুর কথা হওয়ার পরে তিনি আমাকে ঘড়ির কথাটাই বলেছিলেন। আচ্ছা বেশ, আজকের দিনটা তো আমরা এখানেই আছি, তাই দেখছি কি করা যায়। কাল মনে হয় হাজারদুয়ারি দেখাটা এবারের মতো ক্যান্সেল করতেই হবে। তবে কালকের মধ্যে যদি ঘড়িটা পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়, না হলে ঘড়িটা না নিয়েই আমাদের বেরিয়ে পড়তে হবে। অন্তত আমার পক্ষে কাল এখানে থাকা সম্ভব হবে না। অজয়বাবুর মুখ কেমন যেন হয়ে গেল। আমরা তিনজন দোতলার সেই ঘর থেকে বেরিয়ে এসে নিজেদের ঘরের মধ্যে ঢুকলাম। তখনই পরিজেঠু আর নীলুদা নিজেদের মধ্যে কথা বলছিল। সত্যি সত্যি আমারও কেমন যেন লাগছিল। এত দূর এসে ঘড়িটার জন্য টাকা অ্যাডভান্স দিয়েও ঘড়িটা হাতে পেয়েও আমরা নিয়ে যেতে পারবো না। কালকের মধ্যে যদি ঘড়িটা না পাওয়া যায় তাহলে সেটা না নিয়েই আমাদের এখান থেকে চলে যেতে হবে। বিকেল পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। বিকেলের দিকে অজয়বাবুর ভাই অমৃতবাবু এলেন। তিনি এসে খবরটা শুনে আমাদের ঘরে এসে ঢুকলেন। তার মুখে চিন্তা ছড়িয়ে রয়েছে। কি যে বলবো আপনাকে নীলুবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে ডেকে এনে তারপর এমন একটা ব্যাপার যে হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের বাড়ির যারা রয়েছে তারা ভীষণ বিশ্বস্ত। বাবুরাম হরি প্রায় 10 বছর রয়েছে আমার বাবার আমল থেকে, আর এই মাধব বেশ পরিচিত। আজ পর্যন্ত একটা টাকাও চুরি হয়নি, বুঝতেই পারছেন। বাড়িতে কোনো লোক নেই, সমস্ত কিছু এখানে ওখানে ছড়িয়ে থাকে। তার মধ্যে দিয়ে ঘড়িটা কে চুরি করবে বলুন তো? কিন্তু অমৃতবাবু, ব্যাপারটা তো সেটা নয়। আমাদের কালকে ফিরে যেতে হবে। এখন কালকের মধ্যে যদি ঘড়িটা খুঁজে পাওয়া না যায়... আচ্ছা অমৃতবাবু, আপনি ঘড়িটা শেষবার কখন দেখেছিলেন? ওই তো সন্ধ্যের একটু পরে দাদা আর পরীক্ষিত বাবু যখন ওই ঘরে গেলেন ঘড়িটা দেখতে, তখনই দেখেছিলাম আমি। আসলে উপরের দিকে একটা কারণে গিয়েছিলাম, তারপর নিচে নেমে আসি। পরে দেখলাম পরীক্ষিত বাবু নিজের ঘরে চলে গেছেন। দাদা দরজাটা বন্ধ করে চলে আসে। আপনার ঘর তো ওপরে একদম ওই ঘরেরই কাছাকাছি, তারপরে আপনার দাদার ঘর এবং শেষেরটা আমাদের ঘর, পাশাপাশি 4টি ঘর। নিচের ঘরে আপনাদের কাজের লোক 2 জন এবং বাকি 2টো ফাঁকাই থাকে। আচ্ছা, রাতের বেলা যদি নিচ থেকে যদি কেউ ওপরে উঠে আসে তাহলে সেই ঘরের দরজা নিশ্চয়ই সে খুলতে পারে। আমি বাড়ির লোকের কথা বলছি না, বলছি বাইরের লোকের কথা। সম্ভাবনা যে নেই তা বলবো না,
কিন্তু তার জন্য তো বাইরের দরজাটা খুলতে হবে। বাইরের দরজায় রাতের বেলা ভেতর থেকে বন্ধ থাকে, মাধব সেটা নিজে বন্ধ করে দেয়। তারপর তো ভোরবেলা তারা নিজেরা উঠেই দরজা খোলে। তার আগে বাইরে থেকে কেউ আসতে পারে না। তাছাড়া আপনি ছাদের অবস্থাটা দেখেছেন, চারপাশে এমন কিছু নেই যে ছাদের ওপরে উঠে আসতে পারে। তাছাড়া ছাদের দরজাটা খুব একটা খোলা হয় না। ঘড়িটাই চুরি হতে হলো। চোর যখন এসেছিল অন্য কিছু না হয় নিতে পারতো, কিন্তু আমার ঘড়িটাই কেন? তাও আবার বাক্সের ভেতর থেকে ঘড়িটা নিয়ে বাক্সটা ওখানে রেখে চলে গেল। অপরাধী বাক্সটা নিয়ে যায়নি, তার কারণ হলো বাক্সটা বেশ ভারী। কাঠের বাক্স হলেও ভারী আছে। তাছাড়া অত বড় বাক্সটা নিয়ে গিয়ে রাখার জায়গা নিয়েও সমস্যা হতে পারে। অর্থাৎ অপরাধী আমাদের চেনা কেউই, যে কাঠের বাক্সটা সরাতে চায়নি যাতে খুব সহজে আমাদের চোখে ব্যাপারটা না পড়ে, অন্তত সকালে কিংবা দুপুরের আগে পর্যন্ত। আচ্ছা, আপনি সকালে কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? অমৃতবাবু কিছু একটা বলতে গিয়েও চুপ করলেন। তারপর নীলুদার দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হচ্ছে ঘড়িটা আমি সরিয়েছি নীলুবাবু? দেখুন, আপনি গোয়েন্দা তা আমি জানি, ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু আমার ওই ঘড়িটা সরিয়ে কি লাভ হবে বলুন তো? দাদার ওই সমস্ত জিনিসপত্রে আমার কখনোই কোনো আগ্রহ ছিল না। আমি ব্যবসার কাজে সকালে বেরিয়েছিলাম। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন দাদাও আমায় দেখেছে। আমার সঙ্গে তেমন কিছুই ছিল না। ঘড়িটা নিয়ে গেলে সেটা আমার সঙ্গে করে নিয়ে যেতে হতো। বাড়িতে কোথাও তো আমি রেখে যাব না। এই কথায় নীলুদার কিছু একটা মনে পড়ে গেল এবং হঠাৎ করে তার মুখে কেমন যেন একটা হাসি ফুটে উঠল। তারপরে বলল, কিছু মনে করবেন না অমৃতবাবু, বুঝতেই পারছেন এমন একটা ব্যাপারে সবাইকেই সন্দেহ করতে হয়। আমি এবারে সবাইকেই সন্দেহ করছি। আমরা যদি এ বাড়িতে আগে আসতাম, কিংবা আমাদের মধ্যে পরীক্ষিত বাবু কিংবা অন্য কেউ এ বাড়িতে আগে আসতো, তাহলে আপনাদের সম্পর্কে আরও বেশি করে ভালো জানতে পারতাম। কিন্তু আপনারা সকলেই আমাদের কাছে অচেনা, তাই কার কি মোটিভ থাকতে পারে সেটা তো আমি আর জানি না। কিন্তু আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন আপনার সঙ্গে কিছুই ছিল না। তার মানে ঘড়িটা আপনি অন্য কোথাও নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ অপরাধী যদি বাইরের কেউ না হয় তাহলে ঘড়িটা বাড়িতেই থাকার কথা। আচ্ছা, এই যে কাজের লোক মাধব, যে দরজা বন্ধ করে আর খোলে, তার সঙ্গে কি একবার কথা বলা যাবে? অমৃতবাবু বেরিয়ে গিয়ে মাধবকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। মাধব নামের যে লোকটা ঘরে প্রবেশ করলো তার বয়স খুব একটা বেশি নয়, মধ্যবয়স্ক, মাথার চুল বেশ লম্বা, রোগা চেহারা, গায়ে একটা গেঞ্জির ওপর একটা গামছা গলার পাশে জড়িয়ে রাখা। আমাদের ঘরে এসে এসে নমস্কার করে দাঁড়ালো। নীলুদা বলল, তোমার নাম মাধব? সরাসরি বরং আসল প্রশ্নেই আসি। কাল রাতে যখন দরজা বন্ধ করেছিলে তখন এই বাড়ি থেকে কেউ কি বাইরের কেউ বেরিয়েছিল, কিংবা সকালে দরজা খোলার পরে বাইরে থেকে কেউ কি ভিতরে ঢুকেছিল? আমার মনে হলো নীলুদা প্রশ্নটা উল্টো করছে। দরজা বন্ধ হওয়ার আগে কেউ বাইরে থেকে ভেতরে ঢুকেছে কি না এবং খোলার পর কেউ ভেতর থেকে বাইরে গেছে কি না সেটা জানা প্রয়োজন। মাধবও বোধহয় তেমনটাই আন্দাজ করে বলল, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে বারবার। বাইরে থেকে চোর আসলে সে তো দরজা বন্ধ হওয়ার আগেই ভেতরে ঢুকবে। না মাধব, চোর বাইরের কেউ নয়, চোর এ বাড়িরই কেউ। তাই বলছি যে দরজা বন্ধ হওয়ার আগে ঘর থেকে কেউ কি বাইরে বেরিয়েছিল, এবং কাল সকালে যখন দরজা খুলেছিলে তখন বাইরে থেকে কেউ কি ভেতরে এসেছিল? না, তেমন তো কেউ আসেনি বাবু, কিন্তু সে আবার সকাল সকাল বাইরে বেরিয়েছিল। আর তো কারোর কথা মনে হয়নি। যখন ছোট দাদাবাবু কাল সন্ধ্যের দিকে বাইরে থেকে ভেতরে এসেছিল তখন তার হাতে কিছু ছিল? একটা ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে কিছু ছিল কিনা আমি জানি না। সকালে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে তখন কিন্তু তার কাছে কিছু ছিল না। আচ্ছা বেশ, এতেই হবে। তুমি বরং এখন আসতে পারো। মাধব চলে যাওয়ার পর পরি জেঠু নীলুদার দিকে তাকিয়ে বলল, এই ব্যাপারটা কি হলো বলো তো নীলু? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুমি কি কিছু বুঝতে পেরেছো? আপনার ঘড়ি এই বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে অমৃতবাবু আর অজয়বাবু এই দুজনের ঘরের মধ্যেই কোথাও একটা আছে। বাকি কোথাও সেগুলো থাকার সম্ভাবনা নেই। কাল রাতে অমৃতবাবু ঘরে আসার সময় একটা ব্যাগ নিয়ে এসেছিল,
সেই ব্যাগের রংটা কি তোর মনে আছে? সেই ব্যাগটা খুঁজে বার করলেই হয়ে যাবে। অমৃতবাবু চুরি করেনি, আসলে ওই ঘড়িটা চুরিই হয়নি। এমন একটা কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। শুধু পরি জেঠু একটু এগিয়ে এসে নীলুদার বসে থাকা চেয়ারের পেছনে হাত রেখে বলল, নীলু, আমি কিন্তু প্রায় অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে ফেলেছি, প্রায় 10,000 টাকা। কাল সকালের মধ্যে যদি ঘড়িটা খুঁজে না পাই তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। আপনার কোনো বিপদ হবে না, আপনি বসুন, আমি একবার বাইরে থেকে ঘুরে আসি। পরদিন সকালে আমি, নীলুদা, পরি জেঠু, অজয়বাবু, অমৃতবাবু এবং বাড়ির বাকি দুজন নিচের বসার ঘরে এক জায়গায় হয়েছি। একটু পরেই অজয়বাবু বলে উঠলেন, নীলুবাবু, আমাদের এখানে একসাথে জড়ো করার মানেটা কি? কাল সন্ধ্যাবেলা আপনার বাড়ি থেকে আপনার ওই ঘরের টেবিলের ওপর বাক্সের মধ্যে থেকে আপনার ঘড়িটা নিরুদ্দেশ হয়েছিল, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় সেই ঘড়িটা এই বাড়িতেই কোথাও রয়েছে। সে কি কথা? ঘড়িটা এই বাড়িতে আছে অথচ আমরা জানি না? আমি কিংবা আমার ভাই তো সেই ব্যাপারে কোনো খোঁজ করতে পারিনি। তাছাড়া বাড়ির কেউ এই ব্যাপারে কিছু জানে কিনা আমি বলতে পারবো না। আমি বলতে পারবো। প্রথমেই বলি, ঘরের দরজায় তালার চাবি দিয়ে দরজাটা খোলা হয়েছিল। সেই দরজায় অন্য কিছু প্রয়োগ হয়নি, তালাটা ভাঙার চেষ্টাও করা হয়নি। অর্থাৎ যে তালা খুলেছে তার কাছে আসল চাবিটাই ছিল, আর আসল চাবিটা ছিল আপনার ঘরে, আপনার বিছানার পাশের আলমারির একদম উপরের দিকে। অর্থাৎ সেখান থেকে আপনি বা আপনার লোকেরা ছাড়া চাবিটা কেউই আনতে পারবে না। আর দ্বিতীয়ত, চোর কিন্তু সেই ঘরে ঢুকে একমাত্র সেই ঘড়িটাই চুরি করেছে। অথচ এমন একটা ঘড়ি সে সহজে বাইরে বিক্রিও করতে পারবে না। চোর যদি পেছনের মূর্তি কিংবা অন্য কিছু একটা চুরি করত তাহলে নয় ভাবা যেত যে সেটা বাইরে বেশি দামে বিক্রি করতে পারবে, কিন্তু এমন একটা ঘড়ি কারোর পছন্দ না হলে সে দাম দিয়ে কিনবে না চোরের কাছে, সেটা বিক্রি করাও কঠিন হয়ে যাবে। যে জিনিসটা চুরি করেছে সে জিনিসটা বিক্রি করার জন্য চুরি করেনি, সে অন্য কোনো কারণে চুরি করেছে। কিন্তু এটা কি নীলুবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন আপনি জানেন ঘড়িটা কোথায় আছে, তাহলে সেটা বার করে দিন। আপনারা এখানে একটু বসুন। মাধব, তুমি আমার সঙ্গে এসো। আপনারা 10 মিনিট এখানে বসুন, আমি ঘড়িটা বার করে আনছি। আমরা বসে রইলাম আর মনে মনে ভাবছিলাম, নীলুদা কি বলছে? ঘড়িটা কি এই বাড়িতেই আছে? কিন্তু কোথায়? তাহলে কে ঘড়িটাকে চুরি করেছে? পরি জেঠুর মুখের দিকে তাকিয়ে দেখলাম সে যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। অমৃতবাবু আর অজয়বাবুর মুখ দেখে কিছুই বোঝা সম্ভব নয়। শুধু কাজের লোক রামহরি একবার বাইরের দিকে পা বাড়াতে যেতেই অজয়বাবু বলে উঠলেন, রামহরি কাকা, তুমি এখানে থাকো, তুমি আবার কোথায় যাচ্ছ? রামহরি আর বাইরে বেরোলো না, ঘরের মধ্যেই একপাশে চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরেই নীলুদা আর ওই মাধব নামের রান্নার লোকটি ঘরে এসে ঢুকল। মাধবের হাতে একটা কাপড়ের ব্যাগ, আর সেই ব্যাগের ভেতরে যে কিছু একটা আছে তা বুঝতে পারলাম। সে 2 হাতে সেটা ঝুলিয়ে নিয়ে এসেছে। দেখলাম অজয়বাবু আর অমৃতবাবুর মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য শুরু হলো। অদ্ভুতভাবে নীলুদার মুখে একটা হাসি ফুটে উঠল। সে কিছু না বলে চুপ করে গেল। আর রহস্য ভালো লাগছে না নীলু, সত্যি সত্যি কি হয়েছে সেটা বলো, তাহলেই তো হয়ে যায়। অজয়বাবু, সত্যি সত্যি কি হয়েছে সেটা আমি বলবো না আপনারাই বলবেন? আমার মনে হয় আপনারা বললেই খুব ভালো হয়। তাছাড়া চুরি যে হয়নি সেটা তো আপনারা ছাড়া আর কেউই জানতো না, তাই আপনাদের মুখ থেকে শুনতে খারাপ লাগবে না। এবার অজয়বাবু আর অমৃতবাবু একসাথে হেসে উঠলেন। তার সাথে সাথে সেই হাসিতে যোগ দিল মাধব এবং সেই রামহরি নামের লোকটি। একটু পরে হাসি থামিয়ে অমৃতবাবু বললেন, সত্যি বলছি নীলুবাবু, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনাদের সঙ্গে একটু মজা করেছিলাম, দেখতে চেয়েছিলাম এই একটা দিনের মধ্যে আপনি ঘড়িটা খুঁজে বার করতে পারেন নাকি। তাছাড়া ঘড়িটা খুব ভালোভাবে যে লুকিয়ে রেখেছিলাম সেটাও তো নয়।
তবে আপনাকে ঘোল খাওয়ানোর জন্য ছোট ছোট কয়েকটা কাজ করা হয়েছিল, যেমন ঘড়িটা চুরি করা হয়েছিল অনেক রাত্রের দিকে। আমি শব্দ পেয়েছিলাম অমৃতবাবু। আমি বুঝতে পেরেছিলাম আমাদের ঘরের সামনে দিয়ে কেউ যেন দুবার যাতায়াত করেছিল। আপনার দরজার সামনে দিয়ে একবার ওদিকে যাওয়া এবং আসা হয়েছিল, যাতে আপনার মনে হয় যে কিছু একটা যাতায়াত করছে। কারণ রাতের দিকে আপনি কারোর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন, আমি বুঝতে পেরেছিলাম। আপনার গলার আওয়াজ শুনেই আমরা সেই সময় কাজটা করেছি। কিন্তু কেন এমন একটা কাজ আপনারা করতে গেলেনই বা কেন? স্বনামধন্য গোয়েন্দা নীলু চক্রবর্তী আমাদের বাড়িতে রয়েছে, অথচ তার একটা কাজ আমরা দেখব না? তাই কি কখনো হয়? তাই আমরা কাজটা করেছিলাম। আজ সকালে ভাইয়ের কোথাও যাওয়ার কথা ছিল না, সে ইচ্ছে করেই ঘর থেকে বেরিয়েছিল, অথচ তার হাতে কিচ্ছু ছিল না। পরে এখানে ওখানে ঘুরে সামান্য যে কাজগুলো না করলেও নয় সেইগুলি করে বিকেলের দিকে ফিরে এসেছে, যাতে নীলুবাবুর মনটা ওই দিকে ঘুরিয়ে দেওয়া যায়। অমৃত কাজটা করলেও করতে পারে, এইটা নিয়ে ভাবতে বসলে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় নীলুবাবু একবার সন্দেহ করেছিলেন। প্রথমত অমৃতবাবুর জিনিসটা বাড়ি থেকে সরানোর সবচেয়ে বেশি সুযোগ ছিল, বিশেষ করে কাল সন্ধ্যাবেলা। এটা সাথে করে নিয়ে আসা পরিকল্পনার একটা অংশ ছিল। কাল বিকেলের দিকে দাদা বলল, কাল তো পরীক্ষিতবাবু আর নীলুবাবু চলেই যাবে, তো যাওয়ার আগে একবার তাদের সঙ্গে একটু মশকরা করি। আসলে দাদার এমনই স্বভাব, মজা করা। তাছাড়া আপনার মতো একজন গোয়েন্দা রয়েছে, তার বুদ্ধির একটু পরীক্ষা করতে চাইল। তখনই আমি বললাম, বিকেলের দিকে বেরিয়ে সন্ধ্যাবেলা ব্যাগটা নিয়ে আসব। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে নিচে মাধবদা কিংবা রামহরি কাকার কাছ থেকে ব্যাগের কথা আপনি জানতে পারবেন, তবে আপনার সন্দেহটা আমার উপরে আসবে। অথচ দাদা যেহেতু বাড়িতেই আছে, তাই দাদার ওপর সন্দেহ যাবে না। দাদাকে বলেছিলাম ওই ঘড়ির সঙ্গে একটা পেছনের মূর্তিকে সরিয়ে ফেলতে, তাহলে আপনার সন্দেহটা আরো শক্ত হতো। সেটা হলেও তাহলে হয়তো কেসটা সমাধান করতে একটু সময় লাগতো। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম যে এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। তারপরে বুঝতে পারলাম যখন আপনার দাদার ঘরে ওই চাবি রাখার জায়গাটা দেখতে গেলাম। সঙ্গে করে চাবি রাখার জায়গাটা দেখতে গিয়ে দেখলাম মাধব বারবার আলমারির পেছনের দিকে দেখছে, কিন্তু আলমারির পেছনে কি আছে আমি তার দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে নিল। মাধবকে একটু বাইরে দাঁড়াতে বলে আমি আলমারির পেছনে ব্যাগটা দেখতে পেলাম। মাধবের কাছেই শুনেছিলাম আপনি হাতে করে নিয়ে এসেছিলেন সেই ব্যাগটা, তাই 2 2 4 হয়ে গেল। মাধবদা, তোমার জন্য কিন্তু ধরা পড়ে গেলাম। না হলে বাড়ির সমস্ত জায়গা খুঁজলেও আলমারির পেছনে খোঁজার কথা নীলুবাবুর মনেও হতো না। অন্তত 24 ঘন্টার মধ্যেই কাজটা তো আর মনেই হতো না। মাধব নামের লোকটা সামান্য হেসে একবার মাথায় হাত দিল, কিন্তু কিছু বলল না। ততক্ষণে ঘড়িটা বার করে সামনে টেবিলের উপর রাখা হয়েছে। আমাদের যাওয়ার সময়ের 1 ঘন্টা আগে ড্রাইভারকে গাড়ি তৈরি করতে বলা হয়েছে। আমি একবার গিয়ে দেখলাম ড্রাইভার গাড়ি মোছামুছি করে তেল জল সবকিছু ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। রামহরি নামের লোকটা উপর থেকে সেই বাক্সটা নিয়ে এলো। বাক্সের মধ্যে ঘড়িটা ভরে দেওয়া হলো। আমি একবার উঠে গিয়ে ঘড়িটার সামনে দাঁড়ালাম। আমার আরও প্রথমে সন্দেহ হওয়া উচিত ছিল যখন ঘরের দরজাটার মধ্যে কোনো রকম কিছু দেখতে পাইনি। চাবি দিয়ে খোলা হয়েছে, অথচ পুরনো তালা আর চাবিটা খুঁজতে গিয়ে দেখছিলাম সেখানে একটাই চাবি আছে। অর্থাৎ এ বাড়ির কেউ না হলে এ বাড়িতে যাদের কাছে চাবি রয়েছে তারাই কাজটা করেছে। এটা বোঝা হয়তো আমার আগেই উচিত ছিল। সে যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে এখন আমরা উঠে পড়ি। আশা করি আপনার বাকি টাকাটা আপনি পেয়ে গেছেন। যে টাকাটা বাকি ছিল এই যে আমি চেক লিখে দিলাম, আর অসুবিধা হবে না। অজয়বাবু অমৃতবাবু দুজনে গাড়ি পর্যন্ত এলেন। আমাদের গাড়ির পেছনের দিকে সিটের পেছনে বাক্সটা তুলে দিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। অজয়বাবু নমস্কার করে বললেন, আজ যখন চলে যাচ্ছেন তাহলে একবার হাজারদুয়ারিটা দেখে যান। বেশিক্ষণ সময় লাগবে না, ঘুরে যান। তারপর সেখান থেকে দুপুরের দিকে রওনা হলেও সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাবেন।
কলকাতার দিকে সমস্যা হবে বলে মনে হয় না। ভেবেছি, তাই সকাল সকাল ঘড়িটা খুঁজে বার করে দিলাম। না হলে তো একটু দেরি করতেই পারতাম। তবে প্রয়োজন হলে কিন্তু আমি আবারও আসব। আপনার কাছে অনেক দেখার মতো জিনিস আছে, আর যদি কখনো সত্যি সমস্যায় পড়েন তাহলে। এই কথায় ভদ্রলোকের মুখটা কেমন যেন হয়ে গেল। বললেন, পরীক্ষিত বাবুর কাছে আপনার সমস্ত ঠিকানা পেয়ে যাব, তার সঙ্গে যোগাযোগ করে নেব। আশা করছি মাস কয়েকের মধ্যে আপনার সঙ্গে একবার যোগাযোগ করতে হবে। আজকে যে নাটকটা, সেটা সেই কারণেই খানিকটা। অজয়বাবু, যে কোনো সময় প্রয়োজন হলে আমাকে জানাবেন। তবে এখন চলি, নমস্কার। আমরা বিদায় নিলাম। আমাদের গাড়ি অজয়বাবুর বাড়ির সামনে থেকে বেরিয়ে এগোতে লাগলো মুর্শিদাবাদের হাজারদুয়ারির দিকে।